আজকে তোমাদের ঘাসফড়িংয়ের বলতে পারো লাস্টের দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা, এখান থেকে কিন্তু অনেক কলেজে তোমাদের প্রশ্ন আসবে প্রজনন নিয়ে, স্পেশালি রূপান্তর। তো আজকে আমাদের টপিকটা হচ্ছে মূলত প্রজনন। তো প্রজনন নিয়ে কথা বলার আগে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে প্রজননটা ঘাসফড়িংয়ের কীভাবে হয়। স্বাভাবিক জিনিস প্রজননের ক্ষেত্রে আমাদের দুটো জিনিস থাকে, একটা হচ্ছে পুরুষ প্রজননতন্ত্র এবং আরেকটা হচ্ছে স্ত্রী প্রজননতন্ত্র, তাই না? ওকে, এবং ঘাসফড়িংয়ের পুরুষ ঘাসফড়িং এবং স্ত্রী ঘাসফড়িং দেখতে আলাদা আলাদা, এই জন্য এদেরকে বলা হয় এক লিঙ্গ প্রাণী। এরা কয় লিঙ্গ প্রাণী? এক লিঙ্গ প্রাণী। ওকে, গতকাল তোমাদের পড়ানোর ক্ষেত্রে একটা কথা বলছিলাম, ছিল যে পেরিকার্ডিয়াল সাইনাস, মনে পড়ে? ছিল। পেরি মানে কি, কেউ বলতে পারবা? এনিওয়ান, পেরি শব্দের অর্থ কি? পর্দা। এনিওয়ান? আর আর কারো কোনো কিছু? পেরি মানে চারিদিকে, পেরি মানে চারিদিকে। সাইনাস মানে কি? গহ্বর। সাইনাস মানে কি? আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে আমাদের মূলত ঘাসফড়িংয়ের প্রজননতন্ত্রের দিকে যদি আমরা একটু খেয়াল করি, দেখো লেখা হচ্ছে ঘাসফড়িংয়ের প্রজনন প্রক্রিয়া এবং রূপান্তর। রূপান্তরের মধ্যে দেখো প্রথমে লেখা রয়েছে প্রজননতন্ত্র। ঘাসফড়িং হচ্ছে মূলত একলিঙ্গ প্রাণী, বা দেখো লেখা রয়েছে ইংরেজিতে কি, ডিওসিয়াস অ্যানিমাল। ডিওসিয়াস অ্যানিমাল। ওকে, এখন ঘাসফড়িংয়ের পুরুষ এবং স্ত্রী ঘাসফড়িং দেখতে আলাদা, কিন্তু এখানে একটা ওয়ার্ড রয়েছে যার নাম ওভিপোজিটর। এই ওভিপোজিটরটা শুধুমাত্র স্ত্রী ঘাসফড়িংয়ের জননাঙ্গে থাকে। তাহলে ওভিপোজিটর শুধুমাত্র কার ক্ষেত্রে প্রযোজ্য? স্ত্রী ঘাসফড়িংয়ের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? স্ত্রী ঘাসফড়িংয়ের উদরের দিকে থাকে মূলত এই ওভিপোজিটর। আচ্ছা, প্রজননতন্ত্র তো দুইটা, পুরুষদের পুংপ্রজননতন্ত্র, স্ত্রীদের কোনটা? স্ত্রী প্রজননতন্ত্র। এই প্রজননতন্ত্রটা ঘাসফড়িংয়ের কোথায় থাকে? একটা গহ্বরে থাকে। সেই গহ্বরের নামটা হচ্ছে পেরি ভিসেরাল সাইনাস। পেরি ভিসেরাল সাইনাস। তাহলে দেখবা ঘাসফড়িংয়ের প্রজননতন্ত্র হিমোসিলের পেরি ভিসেরাল সাইনাসে অবস্থান করে। কোন ভিসেরাল সাইনাসে? পেরি ভিসেরাল সাইনাস। তোমরা সবাই জানো পেরি, বলো পেরি মানে কি? চারিদিকে। পেরি মানে কি? চারিদিকে মানে হচ্ছে পেরি। ওকে, ভিসেরাল মানেটা কি জানো? ভিসেরা, ভিসেরা শব্দের অর্থ দেহের ভেতরের জিনিসপত্র, যেমন পেটের নাড়িভুঁড়ি, তারপর ধরে রাখো হৃৎপিণ্ড, ফুসফুস, স্টোমাক বা পাকস্থলী, মানে আমাদের এই চামড়ার ভেতরে যা কিছু আছে সেটাকে বলা হচ্ছে কি মূলত? ভিসেরা। তাহলে ভিসেরাল বলতে বোঝাচ্ছে ভেতরে জিনিসপত্র। পেরি মানে কি? চারিদিকে। আর সাইনাস মানে কি? গহ্বর। চলো এখন আমরা চলে আসবো পুরুষ প্রজননতন্ত্র। পুরুষ প্রজননতন্ত্র বা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। আমরা প্রথমে ছবিটা দিকে তাকাবো। এই ছবিটা দিকে তাকালে সবার আগে যে ছবিটার আমাদের চোখে পড়ে সেটা হচ্ছে আতা ফলের মতো একটা অংশ। দেখতে আতা ফলের মতো না? এবং আতা ফলের গুটি 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 থাকে, দেখো ওদের ভেতরে গুটি গুটি আছে। তাহলে এই অংশটার নামটা হচ্ছে শুক্রাশয়। শুক্রাশয় মনে রাখবা ঘাসফড়িংয়ের দুটি বা এক জোড়া। তাহলে বলো শুক্রাশয় কতটি? দুটি বা এক জোড়া। দেখে মনে হতেছে একটা। এই শুক্রাশয়ের ভেতরে ছোট ছোট কোষ থাকে, স্বচ্ছ কোষ। এদেরকে বলা হচ্ছে ফলিকল। এদেরকে বলা হচ্ছে কি বলতো? ফলিকল। কি বলা হচ্ছে? ফলিকল। এই ফলিকল ছোট ছোট দানা, ফলিকল থেকে তৈরি হয় স্পার্ম। বলো ফলিকল থেকে কি তৈরি হয়? স্পার্ম। আর স্পার্ম মানেটা কি? শুক্রাণু। স্পার্ম মানেটা কি? শুক্রাণু। এখন দেখো শুক্রাশয়কে দেহের সাথে যে অংশ দ্বারা লাগানো থাকে বা যে অংশ দ্বারা টেনে ধরে রাখা হয় তার নাম মিডিয়ান লিগামেন্ট। তাহলে বলো শুক্রাশয়কে বডিতে ধরে রাখে কোন লিগামেন্ট? শুক্রাশয় কয়টা? এক জোড়া। দুইটা শুক্রাশয় থেকে দুইটা শুক্রনালী ধরে রাখো বের হইলো। এটা একটা শুক্রনালী, এটা একটা শুক্রনালী। তাহলে বাচ্চারা বলো তো শুক্রনালীও কয়টা? দুইটা। গেল। এরপরে দেখো এখানে একটা জাস্ট বলের মতো একটা ফাঁকা অংশের মতো দেওয়া আছে, দেখো গুটির মতো, যার নাম শুক্রথলি। কি নাম? শুক্রথলি। মনে রাখবা থলি, থলিতে যে কোনো জিনিস জমা রাখে। তাহলে শুক্রথলি কি জমা রাখে? শুক্রাণু। শুক্রথলি কি জমা রাখে? শুক্রাণু। এরপরে দেখো এখানে কিছু সুতার মতো অংশ দেওয়া রয়েছে যার নাম সহায়ক গ্রন্থি। কি গ্রন্থি? এই সহায়ক গ্রন্থি মূলত ক্ষরণ করে এক ধরনের রস। সহায়ক গ্রন্থি মূলত ক্ষরণ করবে কি? এক ধরনের রস। আবার বলো সহায়ক গ্রন্থি কি ক্ষরণ করবে? এক ধরনের রস। যেই রসটা মূলত শুক্রাণুকে পুষ্টি পদার্থ দিবে। শুক্রাণুকে কি দিবে? পুষ্টি পদার্থ প্রদান করবে। এরপরে চলে আসে দেখো এই যে দুইটা শুক্রনালী এক জায়গায় যুক্ত হয়েছে না, হওয়ার পরে তার এরকম একটা বড় টিউবের মতো অংশ তৈরি করছে যার নাম ক্ষেপণ নালী। ক্ষেপণ মানে নিক্ষিপ্ত করা, মানে এখান থেকে শুক্রাণু বের হয়ে যাবে লিঙ্গ বা শিশ্ন দিয়ে। এখানে লেখা রয়েছে শিশ্ন বা লিঙ্গ, এটা এই অংশটা। তাহলে এটা হইতেছে মূলত পুং প্রজননতন্ত্রের অংশ। তাহলে পুং প্রজননতন্ত্র আলোচনা করার জন্য 5টা পয়েন্ট জানতে হবে। দেখো 5টা পয়েন্টের প্রথমে এখানে যেটা বলছে শুক্রাশয়, শুক্রনালী, ক্ষেপণনালী, সহায়ক গ্রন্থি এবং কি থলি? বলো তো শুক্রথলি। বলো তো শুক্রাণুকে জমা রাখে তাহলে কোনটা? শুক্রথলি। শুক্রাণুকে পরিবহন করে কোনটা? শুক্রনালী। ভেরি গুড। শুক্রাণুকে বডি থেকে বের করে দেয় কোনটা? নিক্ষিপ্ত করা, ক্ষেপণনালী। শুক্রাণু উৎপাদন করে কোনটা?
শুক্রাশয়। শুক্রাণুকে পুষ্টি দেয় কোনটা? সহায়ক গ্রন্থি। পড়া শেষ। আমাদের মেইন কনসেপ্ট যেটা আমাদের পড়া কমপ্লিট। এখন আমরা দেখব এক্সট্রা কিছু জিনিস। দেখো শুক্রাশয় বা টেস্টিস, ইংলিশ নামটা দরকার। ওকে, শুক্রাশয় এটা হচ্ছে পুরুষ প্রজনন। শুক্রাশয় না থাকলে তাকে তো পুরুষ প্রজননতন্ত্র বলার কোনো সুযোগ নেই আমাদের। তার মানে এটা হচ্ছে মুখ্য সংগঠক। ওকে, এবং সংখ্যায় এক জোড়া বা দুইটা। এটা গঠন করে মূলত দুইটা শুক্রাশয় গঠিত হইতেছে দুইটা, মানে ইন টোটাল দুইটা শুক্রাশয় থাকবে আর কি একটা পুং প্রজননতন্ত্রে। এবং শুক্রাশয় অবস্থান করে কোথায়? ঘাসফড়িংয়ের। তার উদর থাকে উদরে 3, 4 এবং 5 নম্বর খণ্ডে। 3, 4 এবং, তাহলে দেখো শুক্রাশয় দুটি 3, 4 এবং 5 নম্বর দেহখণ্ডকের উদর গহ্বরের পৃষ্ঠ প্রাচীরে ঝুলে থাকে কি লিগামেন্ট দ্বারা? তাহলে বলো তো শুক্রাশয় অবস্থান করে কত কত নম্বর খণ্ডকে? 3, 4, 5। আবার বলো কত? উদরের নাকি বক্ষের? বক্ষের না, উদরের। কার এটা? উদরের। উদরে অনেকগুলো খণ্ড থাকে, প্রায় 11টা খণ্ড। কতটা খণ্ড? তার মধ্যে কত নাম্বার? 3, 4, 5। 3, 4, 5 আছে, আর ওইটাকে উপরে পিঠের সাথে ঝুলে রাখছে কে? মিডিয়ান লিগামেন্ট। ওই যে ওই রকম আমাদের লাইট যেরকম ঝুলে আছে না, মিডিয়ান লিগামেন্ট। এর ভেতরে থাকে ছোট ছোট কি বলতো? ফলিকল, দানা। এই ফলিকল থেকে তৈরি হয় কি? স্পার্ম বা শুক্রাণু। শেষ। চলো, শুক্রনালী বা ভাস ডিফারেন্স। শুক্রনালী বা ভাস কিছু না। বলো তো ভাই, এইটার কাজ কি নিয়ে আসা? শুক্রাণু বহন করে নিয়ে আসা। শেষ। চলো আসো, ক্ষেপণ নালী। দেখো ইজাকুলেটরি ডাক্ট। ইজাকুলেট মানে কি জানো? বের করে দেওয়া। ইজেক্ট বলে না, সিম ইজেক্ট, ইজেক্ট। অথবা পাইলটরা যখন বিপদে পড়ে তাদের সিট কভার জাস্ট মানে বের হয়ে চলে যায়, বলে যে ইজেক্ট সিট বা ইজেক্ট প্রেস করলেই যুদ্ধ বিমানের যেই ইয়েটা থাকে, সিটটা থাকে, ওটা চলে যায় আর কি। তাহলে ইজেক্ট মানে বাইরে বের করে দেওয়া। তাহলে ক্ষেপণ নালীর মাধ্যমে কি বের হয়ে যাবে? শুক্রাণু বের হয়ে যাবে আর কি, শিশ্ন বা লিঙ্গপদ্মে বের হয়ে যাবে। এটা মূলত অবস্থান করে নবম খণ্ডকে। কত নম্বর খণ্ডকে? খেয়াল করে দেখো এই জায়গাটাতে, এই যে শুক্রনালী রয়েছে না, দুইটা শুক্রনালী, এই দুইটা শুক্রনালী মিলিতই হয়েছে কিন্তু ক্ষেপণ নালী গঠন করছে। এবং এই ক্ষেপণ নালীটা বা মিলনের জায়গাটা হইতেছে কততম খণ্ডকে? নবম খণ্ডকে। বলো এই ক্ষেপণ নালী এটা সংখ্যায় কয়টা? দুইটা না একটা? একটা। কয়টা? সাধারণ সংকোচনশীল ক্ষেপণনালী গঠন করে। তাহলে দেখো ক্ষেপণনালী কিন্তু সংকোচনশীল এবং এটার সংখ্যা কয়টা বলো তো? একটা। কয়টা? একটা। কতটি? একটি। তাহলে নবম উদরীয় খণ্ডকে থাকে এবং দেখো এটা হচ্ছে একটা এবং এটা হচ্ছে সংকোচনশীল। ওকে, গেল। চলে আসো সহায়ক গ্রন্থি বা অ্যাক্সেসরি গ্ল্যান্ড। আগে বলছি সহায়ক গ্রন্থি মূলত একটা জিনিস ক্ষরণ করবে, যেটা কিনা কার পুষ্টি যোগাবে? শুক্রাণু পুষ্টি যোগাবে। এই সকল গ্রন্থি থেকে ক্ষরিত তরলে শুক্রাণু নিমজ্জিত থাকে এবং ওই তরল থেকে কি গ্রহণ করে? পুষ্টি গ্রহণ করে। চলো, শুক্রথলি বা সেমিনাল ভেসিকল, গুরুত্বপূর্ণ জিনিস। সেমিনাল ভেসিকল, থলি। থলির কাজ কি ভাই? জমা করে রাখে। কি জমা রাখবে? শুক্রাণু জমা করে রাখবে। কথা শেষ। বলো থলি কয়টা? ছবিতে দেখছো কয়টা থলি? একটা থলি। তাহলে আমরা যে 5টা পয়েন্ট পড়লাম এর মধ্যে একটা করে থাকতেছে একটা ক্ষেপণনালী আর একটা কি? শুক্রনালী। এটাও একটা। আবার শুক্রথলি, সরি নালী না, শুক্রথলি, এটাও কি? একটা। এটাও কি? একটা। এর কাজ হইতেছে সাময়িক সময়ের জন্য শুক্রাণুকে জমা রাখা। তাহলে দেখো এতে শুক্রাণু সঞ্চিত থাকে এবং প্রয়োজনীয় সময় ক্ষেপণনালীতে কি করে? প্রবেশ করে। কমপ্লিট, ডান। তাহলে একটা যদি রিক্যাপ করে ছোট করে, তাহলে বলো তো যে শুক্রাশয় অবস্থান করে কত কত নম্বর খণ্ডকে? 3, 4, 5। ক্ষেপণনালী কয়টা? একটা। কত নম্বর খণ্ডকে? নবম খণ্ডকে। পুষ্টি পদার্থ যোগায় কে? সহায়ক গ্রন্থি। শুক্রাণুকে পরিবহন করে কে? শুক্রাণুকে ধারণ করে কে? থলি। শুক্র থলি, ডান। শেষ। চলো স্ত্রী প্রজনন তন্ত্রের দিকে চলে আসি আর কি, ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান। ছবিটার দিকে একটু তাকাই প্রথমেই। দেখো ছবিটার দিকে তাকালে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, এটা আগুনের জাস্ট ফুলকার মতো মনে হচ্ছে না? আগুনের ফুলকি, ফ্লেম সেলের মতো মনে হচ্ছে। এটা দেখতে জাস্ট ওই রকমই মনে হয়। এবং এই অংশটা হইতেছে তাদের ডিম্বাশয়। তাদের কি শয়? কয়টা ড্র করলাম বলো তো? দুইটা। তাহলে ডিম্বাশয় কয়টা? কিন্তু এই ডিম্বাশয়ের ভেতর আরো ছোট 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 ডিমের মতো অংশ থাকে, ছোট ছোট। এই জন্য এদের নাম কি দিছে? অনু ডিম্বাশয়। অনু ডিম্বাশয়ের সংখ্যা 6 থেকে 8টা। ভাই বলো অনু ডিম্বাশয়ের সংখ্যা কতটি? আচ্ছা, একটা জিনিসের দিকে খেয়াল করো, ডিম্বাশয় কয়টা? দুইটা। কিন্তু প্রত্যেকটা ডিম্বাশয়ের ছোট ছোট অনেকগুলো অংশ আছে, তাদেরকে কি বলা হচ্ছে? তাহলে একটা ডিম্বাশয় যদি 6 থেকে 8টা অনুডিম্বাশয় থাকে, তাহলে যদি বলা হয় দুইটা ডিম্বাশয় অনুডিম্বাশয়ের সংখ্যা কত? 12 থেকে 16টা। এভাবে প্রশ্ন কিন্তু দিতেই পারে। তুমি পড়ে গেছো একটা, পরীক্ষাতে দিবে দুটি ডিম্বাশয়ে, অনুডিম্বাশয়ের সংখ্যা কতটি? 12 থেকে 16টা। এটা মনে রাখতে হবে। এই অনুডিম্বাশয় থেকেই মূলত তৈরি হবে ডিম্বাণু। অনুডিম্বাশয় থেকে তৈরি হবে কি? ডিম্বাণু। আচ্ছা, ডিম্বাণুর ভালো ইংরেজি হচ্ছে ওভাম। বলো ডিম্বাণুর ভালো ইংরেজি কি? আর খারাপ ইংরেজি হচ্ছে এগ। এগ বলতে খ্যাত লাগে।
এগ, ডিম্বাণুকে এগ বলতে কী লাগে, একটা খ্যাত লাগে যে ধরে রাখো একটা কিছু এটাতে। এরপরে দেখো এটাকেও ঝুলে রাখবে কে, মিডিয়ান লিগামেন্ট। ওদের সহায়ক গ্রন্থি ছিল নিচে, পুরুষ প্রজননতন্ত্রে দেখছো সহায়ক গ্রন্থি কই ছিল, নিচে, আর এদের সহায়ক গ্রন্থি কোথায়, উপরে, এই যে দেখো আগুনের ইয়ার মতো আর কি। এরপরে দেখো এখানে লেখা রয়েছে এটা একটা ডিম্বাশয়, এটা একটা ডিম্বাশয়, এই ডিম্বাশয় থেকে একটা নালী আসছে, নাম কি, আবার এই ডিম্বাশয় থেকে একটা নালী আসে, নাম কি, ডিম্ব নালী। বলো ডিম্ব নালী তাহলে কয়টা, কিন্তু একটা ডিম্বাশয় ডিম্ব নালী কয়টা, ভেরি গুড, একটা ডিম্বাশয় ডিম্ব নালী একটা, কিন্তু ডিম্বাশয়ে ইন টোটাল ডিম্বনালী কয়টা, এই ডিম্বনালী যুক্ত হয়েছে যে একটা টিউব গঠন করছে তার নাম যোনি। নিচের দিকে এ একটা অংশ আছে সবুজ অংশ যেটা স্ত্রী প্রজনন তন্ত্রে থাকে, এটার নাম হচ্ছে ওভিপোজিটর। কি পজিটর, ওভিপোজিটর কথাটা আসে ওভাম থেকে, ওভাম থেকে, ওভাম মানে ডিম্বাণু। তাহলে ওভিপোজিটর কি পুরুষ প্রজনন তন্ত্র না স্ত্রী প্রজনন তন্ত্র, পুরুষ প্রজনন তন্ত্রে থাকে না। এটা দ্বারা কাজ কি করে জানো, যখন স্ত্রী ঘাসফড়িং ডিম পারে তখন ও মাটির ভেতরে মানে গর্ত করে, এই গর্ত করতে সহায়তা করবে, মানে লাঙ্গলের মতো কাজ করবে ওভিপোজিটর। আর সবার শেষে স্ত্রী জনন রন্ধ্র, স্ত্রী জনন রন্ধ্র। ইম্পর্টেন্ট জিনিস একটা তোমাদেরকে দেখানো দরকার, সেটা হচ্ছে স্পার্মা থেকা, স্টার চিহ্ন আমি দিয়ে দিলাম, ভুল হবে এইখান থেকে পরীক্ষাতে। খেয়াল করে দেখো এটা একটা নালী, দেখো নুডলসের মতো একটা নালী, স্পার্মা থেকা নালী, বাট এখানে দেখো ছোট্ট একটা ব্যাগের মতো অবস্থা আছে না স্পার্মা থেকা, তাহলে এটা একটা থলির মতো না কোনো কিছু, থলির কাজে কি কিছু জমা রাখা, তাহলে এই স্পার্মা থেকে কি জমা রাখবে, ডিম্বাণু নাকি শুক্রাণু, মনে হইতেই পারে ডিম্বাণু, কিন্তু লেখা হচ্ছে স্পার্মা থেকা, স্পার্ম, স্পার্ম মানে কি, তাহলে এটা ধারণ করে রাখবে বা সঞ্চিত রাখবে কি, শুক্রাণু। ব্যাপারটা কেমন হয়ে গেল না, নাম স্পার্মা থেকে স্পার্ম, বাট থাকে স্ত্রী প্রজননতন্ত্রে, ভুলটা কিন্তু এখানেই হবে। মাথায় রাখো যে নাম স্পার্মা থেকা, তাহলে তোমার মাথায় সবার আগে আসবে স্পার্ম মানে শুক্রাণু, তার মানে এটা যাবে হচ্ছে পুরুষ প্রজননতন্ত্রে, কিন্তু এখানে কিন্তু ভুল, স্পার্মা থেকে থাকবে স্ত্রী প্রজননতন্ত্রে। স্ত্রী প্রজননতন্ত্রে থাকলেও স্পার্মা থেকে এটা কিন্তু ডিম্বাণু সঞ্চয় করবে না, এটা সঞ্চয় করবে শুক্রাণু, এটা সঞ্চয় করবে। এর বাংলা নাম কি জানো, শুক্রধানী, শুক্র, শুক্র। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, একটু আগে আমরা পড়ছিলাম শুক্রথলি, এখন একটা পড়লাম শুক্রধানী। শুক্রথলি এবং শুক্রধানীর কাজ একই, দুইটা কাজে কি জমা রাখা, শুক্রাণু জমা রাখা, কিন্তু শুক্রথলি থাকবে পুরুষ প্রজননতন্ত্রে, শুক্রধানী থাকবে স্ত্রী প্রজননতন্ত্রে। পরীক্ষাতে প্রশ্ন আসলো যে নিচের কোনটি স্ত্রী প্রজননতন্ত্রের অংশ নয়, একটা ক্লু তুমি পেয়ে গেলা শুক্রধানী। তুমি সাধারণ মস্তিষ্কে কোনোদিনই তুমি এটা উত্তর সঠিক দিতে পারবে না, কেন, লেখা হচ্ছে শুক্র, তার মানে অবশ্যই শুক্রধানী পুরুষ প্রজননতন্ত্রের অংশ, তোমার ব্রেন তো এটাই তোমার বলবে, কিন্তু এটা কিন্তু উল্টা। শুক্রধানী নাম শুক্রাণুর সাথে, কিন্তু থাকে বেটা কোথায়, স্ত্রী প্রজননতন্ত্রে। কোথায় থাকে, এটাই পরীক্ষাতে বারবার আসবে, মাথায় শুধু ঠিক রাখো, তাহলে দেখবা যে পেরে গেছো আর কি এটাতে। চলো, ডিম্বাশয় মানে ওভারি, বলো কয়টা, একটা নাকি এক জোড়া, এক জোড়া, কোনটা দ্বারা ঝুলে থাকবে, মিডিয়ান লিগামেন্ট দ্বারা। বলো প্রতিটি ডিম্বাশয়ে, এখানে নলাকার অনুডিম্বাশয় কয়টা থাকে, 6 থেকে 8টি, এদেরকে বলা হয় ওভারিয়ল। খেয়াল করো, ওভারি মানে ডিম্বাশয়, ওভারি থেকে ছোট ছোট জিনিসকে বলা হয় ওভারিয়ল। এরা উৎপাদন করবে কি, অনুডিম্বাশয়, ডিম্বাণু, কিন্তু এখানে লিখছে কি এগ, বাট আমরা ভালো ইংরেজি কি পড়ছি, ওভাম, কি পড়ছে, ওভাম। ওভাম বললে এটা একটা মানে একটা ভাইব আছে। চলো ডিম্বনালী বা অভিডাক্ট, ডাক্ট মানে কিন্তু নালী, ডাক্ট মানে কি, আচ্ছা তোমরা বলো ডিম্বনালীর কাজ কি, ডিম্বাণুকে পরিবহন করা, ডিম্বাণুকে পরিবহন করা। আচ্ছা খেয়াল করে দেখো এখানে লিখছে একটি ডিম্বনালী গঠন করে, ঝামেলা তো বেঁধে যাবে এখানে, ডিম্বনালী একটি কথা ঠিক আছে, কিন্তু একটা ডিম্বাশয়ের, তাহলে একটা ডিম্বাশয়ের একটি ডিম্বনালী, কিন্তু ইন টোটাল ডিম্বনালী কয়টা, দুইটা। তাহলে দেখো প্রত্যেক ডিম্বাশয়ের অনুডিম্বাশয়গুলো মিলিত হয়ে একটা নালী তৈরি করবে, যাকে বলা হচ্ছে একটা ডিম্বনালী। তাহলে একটা ডিম্বাশয়ের একটা ডিম্বনালী, ডিম্বাশয় যেহেতু দুইটা, তাহলে ইন টোটাল ডিম্বনালী কয়টা, দুইটা। এইটা দেখে কিন্তু আবার ভর খেয়ে যেও না, তাহলে ডিম্বনালী ইন টোটাল কয়টা, দুইটাই, ডিম্বনালী ইন টোটাল কয়টা, দুইটা। ওকে চলো, এখানে লেখা হচ্ছে যোনি, এখানে শুধু একটা জিনিস দরকার, এটা থাকে মূলত সপ্তম উদরীয় খণ্ডকে, তাহলে যোনি থাকবে কত উদরীয় খণ্ডকে, সপ্তম। এখানে পড়ার মতো তেমন কোনো কিছু নাই এই জায়গাটাতে। চলো 4 নাম্বার, শুক্রধানী বা স্পার্মা থেকা, খুবই খুবই ইম্পর্টেন্ট, স্টার চিহ্ন। ওকে তাহলে বলো স্পার্মা থেকার বাংলা কি, শুক্রধানী, শুক্রধানী। বলো তো এই শুক্রধানীটা কি জমা রাখবে, থলি তো একটা, কি জমা রাখবে, শুক্রাণুকে। দেখো সাময়িকভাবে শুক্রাণুকে জমা রাখবে, তাহলে যদি একটা লাইনে তুমি লেখো এটা লিখবা, সাময়িকভাবে শুক্রাণুকে জমা রাখে কে, শুক্রধানী। শুক্রধানী পুরুষ প্রজননতন্ত্রের অংশ নাকি স্ত্রী প্রজননতন্ত্র, স্ত্রী প্রজননতন্ত্রের অংশ। সহায়ক গ্রন্থি, সহায়ক গ্রন্থি মানে ক্ষরণ করবে রস, সহায়ক গ্রন্থি মানে কি, ক্ষরণ করবে, এটাও একটা রস ক্ষরণ করবে, এবং এই রসটা হচ্ছে সিমেন্টের মতো আঠালো। কেন, কারণ
যখন ঘাসফড়িং ডিম পারে তখন তারা গুচ্ছকারে ডিম পারে, ওই ডিমগুলোকে যাতে আঙ্গুরের থোকার মতো আঠা দিয়ে লাগা রাখতে পারে। তাহলে এদের রস কেমন? সিমেন্টের মতো। তাহলে যদি বলা হয় সহায়ক গ্রন্থির থেকে যে রস খরিত হয় এটা কিসের মতো? সিমেন্টের মতো, যাতে করে ডিমগুলো থোকাবদ্ধ অবস্থায় থাকে। কোনবদ্ধ অবস্থায় থাকে? এখন আসো, নেতার ছোট নেতাকে কি বলি? পাতি নেতা। ডিরেক্টরের ছোট ডিরেক্টরকে কি বলি? কো ডিরেক্টর। তো এই সহায়ক গ্রন্থির আরেকটা নাম হচ্ছে কোল্যাটেরিয়াল গ্রন্থি। সহায়ক গ্রন্থির অপর নাম কি? কোল্যাটেরিয়াল গ্রন্থি। বোঝা গেছে? মানে সহযোগী কোষ। তাহলে বলো সহকারী গ্রন্থির অপর নাম কি? কোল্যাটেরিয়াল গ্রন্থি। মনে থাকবে এতটুকু জিনিস, এটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি যদি এখন স্ত্রী প্রজনন তন্ত্রে একটা রিক্যাপ দিই। স্ত্রী প্রজনন তন্ত্রের ডিম্বাশয় কয়টা? 2টা। ডিম্বনালী কয়টা? স্পার্মাথিকা কয়টা? একটা। শুক্রথলি কয়টা? শুক্রথলি এবং স্পার্মাথিকার কাজ কি আলাদা নাকি একই? দুইটাই কাজ একই আর কি, জমা রাখে আর কি। যোনি থাকবে কত নম্বর দূরখণ্ডকে? ক্ষেপণ নালী থাকবে কততে? 9ম। আর শুক্রাশয় থাকবে কততে? 3, 4, 5। ঝুলে রাখবে কে? মিডিয়ান লিগামেন্ট। কোন লিগামেন্ট? মিডিয়ান লিগামেন্ট। ক্লিয়ার? আমাদের একদম এর বাইরে আর সম্ভব না। এতটুকু দেখলে তোমার এখান থেকে প্রশ্ন আটকানোর মতো কিছু না, তোমার পড়া শেষ। এইখানেই তোমার পড়া কমপ্লিট, যদি তুমি জাস্ট একটু মনোযোগ দাও। কমপ্লিট। এখন আসো, এখান থেকে কিছু এমসিকিউ গুরুত্বপূর্ণ জিনিস আছে, যে জনন প্রক্রিয়া বা প্রসেস অফ রিপ্রোডাকশন। এদের যৌন প্রজনন ঘটে, যৌন মিলন বা কপুলেশন, এটা ঘটে মূলত গ্রীষ্মের শেষ দিকে। এতটুকু এমসিকিউ পড়লে মোটামুটি হয়ে যাবে আর কি এটাতে, গ্রীষ্মের শেষ দিকে। ওকে, এখানে একটা থাকে সেমিনাল ফ্লুইডের শুক্রাণু থাকে, একটা ফ্লুইড থাকে, এই ফ্লুইডের মধ্যে কি থাকবে? শুক্রাণু থাকবে। ওকে, তাহলে শুক্রাণু কোন ফ্লুইডের মধ্যে থাকবে? সেমিনাল ভেসিকলে। মানুষের ক্ষেত্রেও সেমিনাল ভেসিকল সেমিনাল ফ্লুইড থাকে। চলো আসো, নিষেক। নিষেক মানে আমরা জানি, নিষেক মানে শুক্রাণু এবং ডিম্বাণু মিলনকে কি বলা হচ্ছে? নিষেক। নিষেকটা হয় এদের দেহের ভেতরে, এই জন্য এটাকে বলা হয় অন্তনিষেক। আর নিষেক যদি মাছের মতো বাইরে হইতো তখন তাকে বলা হইতো কি? বহির্নিষেক। তাহলে রুই মাছের কোন নিষেক? বহির্নিষেক। মানুষের কোন নিষেক? অন্তনিষেক। তাহলে এদেরও নিষেক হতেছে অন্তনিষেক বা অন্তস্থ বা ইন্টারনাল। এদের যে ডিম্বাণুটা হয়, এদের ডিম্বাণুর আকারটা হইতেছে 3 থেকে 5 মিলিমিটার, এবং এখানে অনেকগুলো কুসুম থাকে। কুসুমের ইংরেজি ইয়ক, নট ইয়ল্ক। এটা ইয়ক। ওয়াল্ক না, এটা হচ্ছে ওয়াক। ইয়ল্ক না, এটা হচ্ছে ইয়ক। আচ্ছা, এখন কথাটা হচ্ছে ডিমের কথা একটু চিন্তা করি। মুরগির ডিমের বাইরের আবরণ শক্ত না নরম? আর ওই খোসা ছাড়াই ফেললে নরম, তাই না? তাহলে এদের ডিমেরও বাইরে একটা মোটামুটি একটা আবরণ থাকবে, কঠিন একটা আবরণ থাকবে, যার নাম কোরিয়ন। কতে কঠিন, কতে কোরিয়ন, মানে বহিস্থ আবরণ। আর ভেতরে আবরণটা ভাইটালাইন ঝিল্লি। ভতে ভেতরে, ভতে ভাইটালাইন। তাহলে ভেতরের নরম আবরণের নাম কি? ভাইটালাইন। বহিস্থ আবরণের নাম কি? কোরিয়ন। কোরিয়ন। তাহলে দেখো, ডিম্বনালীতে বেরিয়ে আসার সময় নরম ভাইটালাইন ঝিল্লি। তাহলে ভাইটালাইন ঝিল্লিটা কি? নরম, এটা থাকে ভেতরের দিকে। ও শক্ত নমনীয় বহিস্থ কোরিয়নে আবৃত থাকে। তাহলে বহিস্থ আবরণের নাম কি? কোরিয়ন। আর ভেতরের আবরণের নাম কি? ওকে। এবং খেয়াল করো, এখানে লেখা রয়েছে স্পার্মা থেকে রন্ধ্রের উপর দিয়ে যাওয়ার সময় ডিম নিষিক্ত হয়, এবং কোরিয়নের একটা ক্ষুদ্র ছিদ্র পথে শুক্রাণু ডিম্বাণুতে প্রবেশ করে। এই ছিদ্রটিকে বলা হয় মাইক্রোপাইল। চমৎকারভাবে কয়েকটা জিনিস বোঝানোর আছে তোমাদের এখানে। এই লাইনটার দিকে একটা স্টার চিহ্ন থাকবে আর কি এটাতে। এখানে থাকবে একটা স্টার চিহ্ন মাইক্রোপাইল, এবং এখানে থাকবে একটা কোরিয়ন একটা স্টার চিহ্ন। খেয়াল করি দেখো, আমরা জানি শুক্রাণু এবং ডিম্বাণু নিষিক্তকরণকেই তো আমরা জানি নিষেক বলা হয়, কিন্তু স্ত্রী প্রজনন তন্ত্রে তো অনেক বড় একটা জায়গা না, নিষেকটা হচ্ছে কোথায় এটা জানতে হবে। যেমন মানুষের নিষেক ঘটে কোথায় জানো? মানুষের নিষেক ঘটে ফেলোপিয়ান টিউবে, মানে ডিম্বনালীতে। ডিম্বনালীতে। তো এদেরও তো ডিম্বনালী আছে, কিন্তু এদের নিষেক তো ডিম্বনালীতে হচ্ছে না। তাহলে নিষেকটা হচ্ছে কোথায়? নিষেকটা হবে ওই থলিতে, যে থলির নাম স্পার্মাথিকা। বলো, স্পার্মাথিকার ভেতরে কি থাকে? স্পার্ম। তাহলে এই স্পার্মের উপর দিয়ে যখন একটা ডিম্বাণু চলে যাবে, তখন এই স্পার্মটা আঘাত করবে ডিম্বাণুকে। এখন ডিম্বাণুকে আঘাত করলে ডিম্বাণুর ভেতরে সে চলে যাবে, তো গেলেই তো এটা কি হয়ে গেল? নিষেক হইল। কিন্তু ডিম্বাণুর যে ছিদ্র দেশে ঢুকবে, ঢোকার তো একটা রাস্তা থাকবে, ওই রাস্তাটার নাম হচ্ছে মাইক্রোপাইল। মাইক্রোপাইল। তাহলে বলো তো, নিষেক হচ্ছে কোন জায়গাতে? ডিম্বনালীতে নাকি স্পার্মাথিকার উপরে? স্পার্মাথিকার জমা আছে শুক্রাণু, আর উপর দিয়ে চলে যাচ্ছে ডিম্বাণু, শুক্রাণু অ্যাটাক করছে, নিষেক হয়ে গেছে। এখন নিষেক যে হইলো, যার জন্য ছিদ্র পদ্ধতিতে ঢুকতে হবে না? এখন ছিদ্রপথের নাম কি? মাইক্রোপাইল। এই শব্দটা একটু জানতে হবে। মাইক্রো মানে কি? ছোট। বিল্ডিং করার সময় আমরা পাইলিং করি না, একদম নিচ পর্যন্ত নিয়ে চলে যাই, তাহলে পাইল মানে কি? ছিদ্র। তাহলে মাইক্রোপাইল মানে কি? ছিদ্র, ছোট ছিদ্র। এখন ছোট ছিদ্রটা কার থাকবে? শুক্রাণু না ডিম্বাণুর? ডিম্বাণুর। এখন ডিম্বাণুর বাইরের আবরণের নাম কি? কোরিয়ন। তাহলে কোরিয়নে থাকে এই ছিদ্র।
কোথায় থাকে? তাহলে মাইক্রোপাইল বলতে ছোট ছিদ্র, এই ছিদ্রপথে ঢুকবে কে? শুক্রাণু। কে ঢুকবে? এই ছিদ্রপথটা কার থাকবে? কোরিয়নের থাকবে। এতটুকু কথাই কিন্তু এই জায়গাটায় বলছে। ব্যাপারটা ক্লিয়ার না এই জায়গাটাতে? একদম ডান এই জায়গাটাতে, শেষ এইটা। তাহলে দেখো স্পার্মাথিকা রন্ধ্রের উপর দিয়ে যাওয়ার সময় নিষিক্ত হয়, মানে ফার্টিলাইজড হয় স্পার্মাথিকার উপরে। কোরিয়নের যে একটা ছিদ্র থাকে ওর নাম হচ্ছে কি পাইল? মাইক্রোপাইল। মাইক্রোপাইল দিয়ে কি ঢুকবে? শুক্রাণু ঢুকবে। কি ঢুকবে? চলো এখন ডিম পাড়া বা অভিপজিশন। ডিম পাড়া বা কি পজিশন? অভিপজিশন। এরা মোটামুটি ডিম পাড়া চালাইতে থাকবে শরৎকাল পর্যন্ত। কোন পর্যন্ত? শরৎকাল পর্যন্ত এরা ডিম পাড়া চালাইতে থাকবে। এখন দেখো এই ছবিটা দিকে তাকাও, দেখো স্ত্রী ঘাসফড়িং মাটির নিচে গর্ত করছে। আমরা আগে বলছি গর্ত করা কার কাজ? কোন পজিটর? লাঙ্গলের মতো কাজ করে কে? অভিপজিটর। দেখো লেখা রয়েছে অভিপজিটর। স্ত্রী ঘাসফড়িং কার সহায়তায়? অভিপজিটর। ও যে গর্তটা করছে, গর্তটা হইতেছে 10 সেন্টিমিটার গভীর। কত সেন্টিমিটার? ঘাসফড়িং ডিম পারে গুচ্ছাকারে। প্রত্যেকটা গুচ্ছে ডিম থাকে 20টা। কয়টা? 20টা। সে এরকম গুচ্ছ পারে 10টা। 10টা গুচ্ছ, প্রত্যেক গুচ্ছে 20টা ডিম। তাহলে ইন টোটাল ডিম কয়টা? 200টা। তাহলে বলো গর্ত কত সেন্টিমিটার? এই জায়গায় একটু মনোযোগ দাও। তোমার বইয়ের ঘাসফড়িংয়ে যা কিছু দেওয়া আছে সব মিলিমিটার এককে দেওয়া আছে বেশিরভাগ, কিন্তু এখানে দেওয়া আছে কত? তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কিন্তু এখানে 10 সেন্টিমিটার জায়গায় দিয়ে দেবে মিলিমিটার। তাহলে এটা কত মিলিমিটার না সেন্টিমিটার? 10 সেন্টিমিটার। একটা গুচ্ছে কয়টা ডিম? 20টা। 20টা। ইন টোটাল গুচ্ছ কয়টা? ইন টোটাল ডিম কয়টা? 200টা। এতটুকু জিনিসই দেওয়া আছে। এমসিকিউর জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা মানে মারাত্মক গুরুত্বপূর্ণ। তাহলে দেখো 10 সেন্টিমিটার গভীর গর্ত করে, গুচ্ছাকারে 20টা ডিম পারে এবং গুচ্ছ হয় 10টি, মোট 20টি ডিম। এবং ডিম পাড়ার পরে পুরুষ এবং স্ত্রী ঘাসফড়িং উভয় মারা যায়। পুরুষ এবং স্ত্রীর ঘাসফড়িং উভয় মারা যায়। ভুল হবে কোথায় জানো? ভুলটা হবে মূলত ওই তোমার গুচ্ছ আর ডিমের সংখ্যাতে। কারণ একটা 10 আর একটা কি 20, কারণ দুইটা গুণ করলে 200 হয়। সে তুমি যেটাই দাও না কেন 20 × 10, দুইটা গুণ করলে কত হবে? 200। প্রশ্ন আসলো যে গুচ্ছের সংখ্যা কতটি, 20টি না 10টি? এই যে গুচ্ছের সংখ্যা হচ্ছে 10টি। একটা গুচ্ছের ডিম কয়টা? আচ্ছা, এটা যাতে ভুল না হয়, উল্টা যাতে না হয়ে যায় যে গুচ্ছ 20টি আর একটা গুচ্ছের ডিম 10টি। আমার কিন্তু ভুল হয় এই জায়গাটাতে। তার মানে আমার ভুল হয় মানে তোমাদের কিন্তু পরীক্ষার হলে কিন্তু এই 10 আর 20-এর মধ্যে ভুল হওয়ার বেশ একটা সম্ভাবনা আছে। আচ্ছা আসো, পরিস্ফুটন ডেভেলপমেন্ট। আচ্ছা, পরিস্ফুটন বলতে আমি তোমাদেরকে বুঝাইছি কি জিনিস বলো তো? ডিম ফুটে কি বের হওয়া, বাচ্চা বের হওয়া। সহজ ভাষায় এটাকেই বলা হচ্ছে পরিস্ফুটন। এখন পরিস্ফুটনের মধ্যে দেখো ঘাসফড়িংয়ের ডিম্বাণুটা এখানে লেখা রয়েছে সেন্ট্রোলেসিথাল। কি লেসিথাল? সেন্ট্রোলেসিথাল কথাটার মানেটা হচ্ছে সেন্ট্রাল। তাহলে এদের ডিমের কুসুম থাকবে সেন্ট্রালে। আমরা যে হাঁস বা মুরগির ডিম খাই, ওদের কুসুমটা কই থাকে বলো তো? মাঝখানে থাকে না? তো মানে এটা সেন্ট্রোলেসিথাল। শেষ। তাহলে এদের ডিম কোন ধরনের? সেন্ট্রোলেসিথাল, মানে কুসুম কেন্দ্রে কি থাকে? সীমাবদ্ধ থাকে। গুরুত্বপূর্ণ জিনিস যেটা ক নম্বরে আসবে সেটা হইতেছে যে শীতকালে এদের পরিস্ফুটন বন্ধ থাকে। যেহেতু বন্ধ, বলো তো ভিডিও বন্ধ করাকে আমরা কি বলি? পজ। এই জন্য এটাকে বলা হয় ডায়াপজ। কি বলা হয়? ডায়াপজ। ক নাম্বারের জন্য খুব ইম্পর্টেন্ট, ডায়াপজ কাকে বলে? তাহলে শীতকালে এদের পরিস্ফুটন বন্ধ থাকে, এই অবস্থাকে বলা হচ্ছে ডায়াপজ। পজ মানে বন্ধ। তাহলে শীতকালে যে অবস্থা বন্ধ থাকে তার নাম কি? ডায়াপজ। এরা আবার পুনরায় কখন শুরু করে? যখন বসন্তকাল আসে। তাহলে পুনরায় কখন শুরু করবে এরা? বসন্তকাল আসবে। দেখো সেটা হচ্ছে বসন্তের আগমনে উষ্ণ পরিবেশ ফিরে এলে আবার বৃদ্ধি শুরু হয় এবং অতি ক্ষুদ্রকায় শিশু ঘাসফড়িংয়ের জন্ম হয়। তাহলে বসন্তকালে এদের পরিস্ফুটন শুরু হয় এবং শিশু ঘাসফড়িংয়ের জন্ম হয়। আমরা কি জানি? শিশু ঘাসফড়িং, শিশুটাকে বলা হচ্ছে কিন্তু নিম্ফ। বলো ঘাসফড়িংয়ের শিশু দশার নাম কি? নিম্ফ। ঘাসফড়িংয়ের শিশু দশার নাম কি? তাহলে বলো ওদের নিম্ফ গঠন হয় কোন কালে? বসন্তকালে, বসন্তের আগমনে বা বসন্তকালে। তাহলে খেয়াল করে দেখবো ওদের যৌন মিলন ঘটে গ্রীষ্মের শেষের দিকে। ওরা বাচ্চা মোটামুটি পয়দা করতে থাকে শরৎকাল পর্যন্ত। এরপরে বন্ধ থাকে কোন কালে? শীতকালে। আবার তারা পরিস্ফুটন শুরু হয় কোন কালে? দেখো কাল কতগুলা কাল আসে, গ্রীষ্মের শেষের দিকে, এরপরে শরৎকাল, এরপরের দিকে দেখো কি বলছে? শীতকাল, এরপরে কি? বসন্তকাল। কোনো কাল বাদ দেয় না কিন্তু, খালি বর্ষাকাল মনে বাদ গেছে আর কি না, আর হেমন্তকাল। ওকে, এই তাহলে এই কালগুলান যাতে তোমার জীবনে কাল না হয়ে দাঁড়ায়। দেখো আসো, রূপান্তর মানে মেটামরফোসিস। এখন রূপান্তরের সহজ জিনিসটা কি জিনিস? তুমি ছোট ছিলা, বাচ্চা ছিলা, বাচ্চা থেকে ধরে রাখো যে শিশু কিশোর, শিশু থেকে কিশোর কিশোরী হইছো, এরপরে হয়ে যাবা আঙ্কেল আন্টি, তারপরে দাদা দাদি, তারপরে মরে যাবা। তাহলে এই যে পরিবর্তন হচ্ছে এটাকে বলা হচ্ছে রূপান্তর। এটাকে কি বলা হচ্ছে? রূপান্তর। তাহলে ছোট থেকে বড় হইতে হইতে যে পরিবর্তন, এটার নামে কি? তাহলে রূপান্তর মানে পরিবর্তনের ধারা। রূপান্তর মানে কিসের ধারা?
পরিবর্তনের ধারা। এখন এটা প্রাণীর ক্ষেত্রে একরকম, উদ্ভিদের ক্ষেত্রে একরকম, আলাদা জিনিস। তাহলে রূপান্তরের ইংরেজি কি? মেটামরফোসিস। তোমাদের এই অধ্যায়ের এই অংশটুকু তোমাদের ক খ গ ঘ আমি যাই বলি না কেন প্রত্যেকের জন্য এখান পর্যন্ত খুব ইম্পর্টেন্ট। এটা ক এর জন্য, খ এর জন্য বা গ এর জন্য। আর একটা কথা, এমসিকিউ এর জন্য এটা 5 স্টার আমি দিয়ে দিব আর কি। এটাতে এমসিকিউ তো 5 স্টার, এটা মিস যাবে না আর কি এটাতে। চলো, রূপান্তরটা কাকে বলে দেখো। পতঙ্গের ভ্রূণ, ভ্রূণ মানে ছোট দশায়, কয়েকটি ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে পূর্ণাঙ্গ দশা প্রাপ্ত হয়, তখন এ ধরনের ভ্রূণোত্তর পরিস্ফুটনকে রূপান্তর বলে। তাহলে ভ্রূণ উত্তর মানে কি? ভ্রূণের পরবর্তী, ভ্রূণোত্তর, ভ্রূণ প্লাস উত্তর মানে পরবর্তী। তার মানে এটা কি? পতঙ্গের, শুধু পতঙ্গের না, মানুষের ক্ষেত্রে হইতে পারে। তাহলে পতঙ্গের দেখো ভ্রূণ, মানুষের ভ্রূণ থাকে, ভ্রূণ অবস্থা থেকে পূর্ণাঙ্গ অবস্থায় যেতে তার যে পরিবর্তন, এটাকে কি বলে? রূপান্তর। তাহলে ভ্রূণ অবস্থা থেকে পূর্ণাঙ্গ অবস্থায় যেতে তার যে পরিবর্তন, এর নামে কি? রূপান্তর। রূপান্তরের ইংরেজি কি? জোরে বলো, কি নাম? মেটামরফোসিস। রূপান্তর দুই ধরনের, একটাকে বলা হয় ইনকমপ্লিট এবং আরেকটাকে বলা হয় কমপ্লিট রূপান্তর। এখন দেখো অসম্পূর্ণ রূপান্তর বা ইনকমপ্লিট মেটামরফোসিস, নিচে দেখো লেখা হচ্ছে সম্পূর্ণ রূপান্তর বা কমপ্লিট মেটামরফোসিস। উদাহরণে দেখি একটু খেয়াল করি। এই জায়গায় একটা ট্রিক্স আছে আর কি। এই জায়গাতে একটা মানুষের বাচ্চা জন্মগ্রহণ করছে। মানুষের বাচ্চা দেখতে কার মতো হবে? মানুষের মতোই, আকার আকৃতি শুধু আলাদা, ছোট আর বড়, তাই তো? ধরো একটা কুত্তার বাচ্চা জন্মগ্রহণ করছে, ওটা দেখতে কেমন হবে? কুত্তার বাচ্চার মতোই। এখন আসে একটা প্রজাপতির বাচ্চা। দেখবা একটা প্রজাপতির বাচ্চা যখন জন্মগ্রহণ করে, দেখবা যে তার ঠিক মতো ডানা টানা কিছু থাকে না। কিন্তু এখন যখন প্রজাপতি বড় হয় তখন তার কি? ডানাও থাকে। তাহলে ছোটোবেলার বড়োবেলার মধ্যে তাদের গাঠনিক কোনো পরিবর্তন আছে নাকি? নাই, আছে। মৌমাছির একটা কথা বলি, গ্রামে যারা থাকছো, মৌমাছির চাক দেখছো, চাকের ভেতরে দেখবা সাদা 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 মৌমাছির বাচ্চা থাকে। ওগুলো দিয়ে কিন্তু মাছ মারা হয়, টাকি মাছ, মাগুর মাছ, এগুলো মারা যায়। কিন্তু মৌমাছির যে লার্ভাটা, খেয়াল করো, আর মৌমাছি যখন বড় হয় তখন তাদের দৈহিক পরিবর্তন কি একই রকম লাগে নাকি দৈহিক অবস্থার অনেক বেশি পরিবর্তন মনে হয়? ওটা দেখতে একরকম আর মৌমাছি দেখতে কি আর এক রকম। তাহলে দেখবা যাদের ছোটোবেলা এবং বড়োবেলা দেখতে একই রকম, তাদেরকে বলা হবে কোন রূপান্তর? হ্যাঁ, এইখানে ঝামেলা, এটাকে বলা হবে অসম্পূর্ণ রূপান্তর। যারা দেখতে একই রকম তাদেরকে বলা হবে অসম্পূর্ণ রূপান্তর। আর যাদের ছোটোবেলা এবং বড়োবেলার মধ্যে অনেক পার্থক্য, চেনাই যাবে না আর কি, সেটা হচ্ছে সম্পূর্ণ রূপান্তর। তাহলে বলো, দেখতে একই রকম, বলো দেখতে একই রকম, দেখতে একই রকম, আর দেখতে ছোটোবেলা বড়োবেলা আলাদা। আচ্ছা, অসম্পূর্ণ রূপান্তরে যে বাচ্চা তার নাম নিম্ফ, সম্পূর্ণ রূপান্তরে যে বাচ্চা তার নাম লার্ভা। তাহলে লার্ভা এবং নিম্ফ দুইটাই বাচ্চা, বাট একটা সম্পূর্ণ আর একটা অসম্পূর্ণ। তাহলে অসম্পূর্ণের বাচ্চা নিম্ফ, সম্পূর্ণের বাচ্চা লার্ভা। ক্লিয়ার এতটুকু? ক্লিয়ার? চলো এখন দেখি এই জায়গাটাতে। দেখো, যে রূপান্তরে একটা পতঙ্গ ডিম ফুটে বেরিয়ে কয়েকটি ধাপ অতিক্রম করে কি প্রাণীতে পরিণত হবে? পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হবে, তাকে বলা হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর। তাকে বলা হচ্ছে কোন রূপান্তর? আচ্ছা, এদের প্রত্যেক নিম্ফ দেখতে, নিম্ফ মানে শিশু, নিম্ফ দেখতে বড়দের মতোই, বাট কিছু কিছু জিনিস থাকবে না। তাহলে থাকবে না কি কি? প্রতিরূপ, মানে ক্ষুদ্র প্রতিরূপ, কিন্তু থাকে না ডানা এবং জননাঙ্গ। ডানা এবং জননাঙ্গ শুধু থাকে না যখন তারা বাচ্চা থাকে। ক নাম্বারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অসম্পূর্ণ রূপান্তরে শিশু অবস্থাকে নিম্ফ বলে। উদাহরণ ঘাসফড়িং এবং তেলাপোকা। চলে আসে ধরে রাখো পরীক্ষাতে এই টপিক। তাহলে নিম্ফ কাকে বলে বলো? অসম্পূর্ণ রূপান্তরের, অসম্পূর্ণ রূপান্তরের শিশু অবস্থাকে নিম্ফ বলে। ঠিক সেম জিনিস দেখো তো এই জায়গাটাতে, মনোযোগ দাও তো। সেটা হচ্ছে যে সম্পূর্ণ রূপান্তরের শিশু অবস্থাকে কি বলে? লার্ভা বলে। সম্পূর্ণ রূপান্তরের শিশু অবস্থাকে কি বলে? লার্ভা বলে। পাইছো জিনিসটা? দেখো তো একই রকম না দুইটাই? ওটা সম্পূর্ণ একটা, আর একটা হচ্ছে অসম্পূর্ণ। অসম্পূর্ণ হইলে কি? জোরে বলো, অসম্পূর্ণ হইলে কি? সম্পূর্ণ হইলে কি? লার্ভা। ওকে, ওদের উদাহরণ ঘাসফড়িং তেলাপোকা, যেটা পড়তেছিলাম ঘাসফড়িং। এখন দেখো সম্পূর্ণ রূপান্তর, মিল পাবে। দেখো, যে রূপান্তরে শিশু প্রাণী এবং পূর্ণাঙ্গ প্রাণীর মধ্যে কোনো আঙ্গিক মিল থাকে না, আঙ্গিক মিল থাকে না, এবং ব্যাপক পরিবর্তনের মাধ্যমে শিশু প্রাণী পূর্ণাঙ্গ অবস্থা প্রাপ্ত হয়, অনেক পরিবর্তন, সে ধরনের পরিবর্তনকে বলা হয় কি? সম্পূর্ণ রূপান্তর। ওকে, উদাহরণ মৌমাছি এবং প্রজাপতি। মৌমাছি এবং প্রজাপতি, এদের রূপান্তরের ধাপ হচ্ছে চারটা। কয়টা ধাপ? চারটা। ডিম, লার্ভা, পিউপা, ইমোগো। ডিম, লার্ভা, পিউপা, ইমোগো। আবার বলো কি কি? ডিম, লার্ভা, পিউপা, আবার বলো। ওকে, এই পিউপাকে আবার কেউ পাপ্পা বইল না আর কি, ঠিক আছে? তাহলে দেখো, ডিম, লার্ভা, পিউপা এবং ইমোগো। বলো, ইমোগো মানে কি? পূর্ণাঙ্গ প্রাণী। ইমোগো মানে কি? তাহলে আমি কি এই পূর্ণাঙ্গ প্রাণীর এখানে ইংরেজিতে ইমোগো লিখে দিতে পারি না? একই তো জিনিস, এটা কি? ই মো গো।
তাহলে এটাকেও আমি কি বলতে পারি ইমোগো। চলো আসো দেখো ঘাসফড়িংয়ের রূপান্তর, এটা আমাদের ছোট জিনিস। ঘাসফড়িংয়ের রূপান্তর সম্পূর্ণ নাকি অসম্পূর্ণ? অসম্পূর্ণ। এটাকে বলা হচ্ছে হেমিমেটাবোলাস। হেমি মানে অর্ধেক, মানে অসম্পূর্ণ, মানে কি অসম্পূর্ণ। ওকে, খেয়াল করে দেখো এদের লার্ভা মানে এদের যে দশা, রূপান্তরের দশা হচ্ছে 3টা ধাপ। কয়টা ধাপ? 3টা। ডিম, নিম্ফ, পূর্ণাঙ্গ প্রাণী। আবার বলো কি কি? ডিম, নিম্ফ, পূর্ণাঙ্গ প্রাণী। খেয়াল করো তো ওদের 4টা, এদের কয়টা? ওদের ছিল ডিম, এদের আছে ডিম। ওদের আছে লার্ভা, পিউপা, ইমোগা। এদের ক্ষেত্রে ইমোগো, ইমোগো। এদের ক্ষেত্রে আছে ডিম, তারপরে কি নিম। পূর্ণাঙ্গ প্রাণী বা কি? ইমোগো। ইমোগো 2 ক্ষেত্রে কমন, ডিমও কি 2 ক্ষেত্রে কমন। পার্থক্য পিউপা আর লার্ভা, পিউপা আর মাথায় একটু রাখো আর কেটাতে। ওদের 4টা, এদের কয়টা? 3টা। ওকে, এখানে দেখো, এই দেখো ছোট্ট নিম্ফ, দেখছো ছোট দেখতেও যেরকম, ওই বড়টা দেখতেও কি একই রকম। শুধু নিম্ফের থাকে না কি, নিম্ফের থাকে না ডানা আর জননাঙ্গ, আর কালারটা একটু ফ্যাকাশে থাকে, বুঝছো? এই কালারটা ফ্যাকাশে, এই কালারটা দেখো একটু বেশি উজ্জ্বল আর কি এটাতে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আসো এই জায়গায় চলে আসো। দেখো ডিম ফুটে যে তরুণ ঘাসফড়িং বেরিয়ে আসে তাকে বলা হচ্ছে নিম্ফ। ডিম ফুটে যে তরুণ ঘাসফড়িং বেরিয়ে আসে তাকে কি বলা হচ্ছে? নিম্ফ। আচ্ছা, নিম্ফের সঙ্গে আমরা অলরেডি উপরে পড়ে আসি। অসম্পূর্ণ রূপান্তরের শিশু অবস্থাকে কি বলা হচ্ছে? নিম্ফ। ওই সংজ্ঞাটা দেওয়াটা বেশি বেটার, এটা থেকে ওইটা দেওয়াটা বেশি বেটার আর কি। ওকে, এছাড়া দেখো এদের জাস্ট বিভিন্ন ধরনের আস্তে ধীরে পরিবর্তন ঘটবে। এই পরিবর্তনের কথাটাই মূলত বলা হয়েছে। যত বড় হবে তত তাদের মানে নিম্ফ যত পরিবর্তন হবে তত তাদের আকারে আকারে তারা বড় হবে আর কি এটাতে। এবং সাপের খোলসের মতো ঘাসফড়িং খোলস পরিবর্তন করে। তোমাদের গতদিন বলা হয়েছিল সেটাকে বলা হচ্ছে মোল্টিং। কি বলা হয়? মোল্টিং। বলো তো মোল্টিং কতবার হয়? 5 বার। এখন দেখো এই জায়গাটাতে খেয়াল করে দেখো, বহি কঙ্কাল মোচন বা খোলস মোচন প্রক্রিয়াকে বলা হইতেছে মূলত মোল্টিং। কি বলা হচ্ছে? মোল্টিং। খেয়াল করে দেখো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে 5ম খোলস মোচনের মাধ্যমে নিম্ফ পরিণত ঘাসফড়িংয়ে পরিণত হয়। ওকে, তাহলে বলো কি বলা হয়েছে? কতবার খোলস মোচনের মাধ্যমে সে নিম দশা থেকে পরিণত ঘাসফড়িং হয়? 5বার, মানে 5 বার। খুবই খুবই ইম্পর্টেন্ট। তাহলে মোল্টিং হয় কতবার? 5 বার। মোল্টিং হয় কতবার? ওকে, এই খোলস মোচনের মাঝখানে কিছু সময় থাকে আর কি, মানে এই একটা নিম থেকে আরেকটা নিম্ফের যে খোলস মোচনের মধ্যবর্তী দশা, এই মধ্যবর্তী দশাকে বলা হয় ইনস্টার। ক নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে বলো মধ্যবর্তী দশার নামটা কি? ইনস্টার। মধ্যবর্তী দশার নামটা কি? ভুল হবে কোথায় জানো? ডায়াপজ আর ইনস্টারের মধ্যে। ডায়াপজ শীতকালে, আর ইনস্টার কি? 2টা খোলস বা মোল্টিংয়ের মধ্যবর্তী দশা। তাহলে 2টা খোলস পরিবর্তনের মধ্যবর্তী দশাকে কি বলা হয়? ইনস্টার। এবং এই রূপান্তর হইতে মানে 5 বার রূপান্তর হয়ে পূর্ণাঙ্গ প্রাণীতে আসতে তার সময় লাগে প্রায় 2 মাস। তাহলে রূপান্তর হইতে সময় লাগে প্রায় কত মাস? 2 মাস। খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বলো কত মাস সময় লাগবে? কত মাস সময় লাগবে? 2 মাস সময় লাগবে এই জায়গাটাতে। ওকে, আচ্ছা হয়ে গেছে। এরপরের দিকে আমরা একটু চলে আসি আর কি। দেখো বলা রয়েছে লার্ভা এবং নিম্ফের মধ্যে পার্থক্য। অলরেডি আমাদের পড়া কমপ্লিট। দেখো তো লার্ভা যেইটা, লার্ভাটা তার পূর্ণাঙ্গ প্রাণী থেকে দেখতে ভিন্ন রকম না? আমি ক্লাস শেষের পরে প্রশ্ন নিব। লার্ভা যেইটা সেটা পূর্ণাঙ্গ প্রাণী থেকে দেখতে কেমন? ভিন্ন। আর নিম্ফ যেইটা সেটা ছোট এবং বড় দুইটা দেখতে মোটামুটি কেমন? একই রকম। তুমি কি চলে যাবা? আচ্ছা যাও। আচ্ছা আসো, খেয়াল করে দেখো কি কথা বলছে। রূপান্তরের সময় বৈশিষ্ট্যের স্বাভাবিক কেমন পরিবর্তন ঘটে? ব্যাপক। আর নিম্ফের কি ওই রকম তেমন কোনো পরিবর্তন ঘটে না। চলো, রূপান্তরিত হয়ে এরা কিসে পরিণত হয়? পিউপাই। আর নিম্ফ রূপান্তরিত হয়ে কিসে পরিণত হবে? দেখো ইমাগো লিখছে, ইমাগো বলো বা ইমোগো বলো, সমস্যা নাই। ইমোগো, ইমাগো, কোনো সমস্যা নাই। দেখো উদাহরণটা দরকার, খুবই গুরুত্বপূর্ণ উদাহরণটা। ওকে, উদাহরণ দেখো কি, মৌমাছি ছিল, প্রজাপতি ছিল, এর সাথে যুক্ত হয়েছে মশা মাছি, মশা মাছি। আর এদের ক্ষেত্রে থাকবে পোকা। আগের 2টা তো আছে আরশোলা ঘাসফড়িং, আরশোলা ঘাসফড়িং, সেই সাথে পোকা, ঝিঝি পোকা, উই পোকা। ঝিঝি পোকা, উই পোকা। উই পোকার ইংরেজি যেন কি বলো তো? উইকেট কিপার কি যেন বলে, ঝিঝি পোকার নাম মনে পড়তেছে না আর কি। উই পোকা না, ঝিঝি পোকার নাম কি যেন? উইকেট কি যেন মনে হয় নেই। ক্রিকেট না উইকেট মনে নাই আর কি। হ্যাঁ ক্রিকেট আছে সম্ভবত, ক্রিকেটই বলে আর কি তাকে। ক্রিকেট বলতে মনে হয় ঝিঝি পোকা না কি মনে নাই, বাই দ্য ওয়ে, হইলে একটা কিছু। আসো, রূপান্তরে এখন হরমোনের ভূমিকা, এটা হইতেছে 5 স্টার টপিক। রূপান্তরে হরমোনের ভূমিকা একদম টোটালি 5 স্টার দিয়ে দিলাম। আসো, এই যে রূপান্তর হইল, এই রূপান্তরের এদের মূলত 4 ধরনের অন্তঃক্ষরা গ্রন্থি থাকে। অন্তঃক্ষরা গ্রন্থি বলতে এরা হরমোন ক্ষরণ করে। কয় ধরনের অন্তঃক্ষরা গ্রন্থি? 4 ধরনের অন্তঃক্ষরা গ্রন্থি।
অন্তঃক্ষরা গ্রন্থি কি ক্ষরণ করবে? হরমোন। অন্তঃক্ষরা গ্রন্থি কি ক্ষরণ করবে? লিখে রাখো। দেখো কি কি, ইন্টারসেরেব্রাল গ্রন্থিকোষ, প্রোথোরাসিক গ্রন্থি, কর্পোরা অ্যালাটা, কর্পোরা কার্ডিয়াকা। এদের মধ্যে প্রধান ভূমিকা পালন করে প্রথম তিনটা। তাহলে প্রথম তিনটা কি কি? ইন্টারসেরেব্রাল গ্রন্থিকোষ, থোরাসিক গ্রন্থি, কর্পোরা অ্যালাটা। তাহলে প্রধান ভূমিকা পালন করে নাকি? কর্পোরা কার্ডিয়াকা, কর্পোরা। আচ্ছা তাহলে বলো এদের অন্তঃক্ষরা গ্রন্থি কয় ধরনের? 4 ধরনের। একসাথে দেখে দেখে বলো। প্রথমটা কি? আবারও বলো। ইন্টারসেরেব্রাল গ্রন্থিকোষ। 2 নম্বরটা কি? প্রোথোরাসিক গ্রন্থি। 3 নম্বর কর্পোরা অ্যালাটা আর কর্পোরা কার্ডিয়াকা। প্রধান কয়টা? প্রথম 3টা। আচ্ছা খেয়াল করে দেখো, এদের আমরা এখন ব্যাখ্যার দিকে যাব আর কি। প্রথম 3টি প্রধান ভূমিকা মূলত পালন করে। দেখো ইন্টারসেরেব্রাল গ্রন্থিকোষ খুবই চমৎকারভাবে একটু মাথায় রাখো আর কি। দেখো ইন্টার মানে মধ্যবর্তী, সেরেব্রাল মানে মস্তিষ্কের অংশ। তাহলে বলো ইন্টারসেরেব্রাল গ্রন্থিকোষ কার মধ্যে থাকবে? মস্তিষ্কের মধ্যে থাকবে। এর এক ধরনের হরমোন ক্ষরণ করবে যার নাম প্রোথোরাসিকোট্রপিক হরমোন বা মস্তিষ্ক হরমোন। প্রোথোরাসিকোট্রপিক হরমোন মূলত প্রোথোরাসিক গ্রন্থিকে উদ্দীপ্ত করবে যে তুমি হরমোন তৈরি করো। তাহলে প্রোথোরাসিকোট্রপিক হরমোন নিজে হরমোন তৈরি করতেছে না, এ কারে উদ্দীপনা দিচ্ছে? প্রোথোরাসিক গ্রন্থিকে, প্রোথোরাসিক। তাহলে দেখো ইন্টারসেরেব্রাল গ্রন্থিকোষ এটা অবস্থান করে কোথায়? মস্তিষ্কে। এখান থেকে ক্ষরণ হয় যে হরমোন, তার নামটা কি? প্রোথোরাসিকোট্রপিক হরমোন বা মস্তিষ্ক হরমোন। এখন খেয়াল করে দেখো এখানে কথা বলা রয়েছে প্রো মানে নিষ্ক্রিয় বা আদি। প্রো মানে কি? নিষ্ক্রিয় বা আদি। ওকে, মানে ঠিক মতো এখনো অ্যাক্টিভ হয় নাই। থোরাসিক মানে বক্ষ। থোরাসিক মানে কি? বক্ষ। ট্রপিক মানে কি জানো? ট্রপিক মানে উদ্দীপক। ট্রপিক মানে কি? উদ্দীপক। তাহলে বলো তো প্রোথোরাসিকোট্রপিক হরমোন কারে উদ্দীপনা দিচ্ছে? প্রোথোরাসিক গ্রন্থিকে। কাকে উদ্দীপনা দিচ্ছে? আচ্ছা তাহলে ইন্টারসেরেব্রাল গ্রন্থিকোষ ক্ষরণ করতেছে কোন হরমোন? প্রোথোরাসিকোট্রপিক হরমোন বা কি হরমোন? মস্তিষ্ক হরমোন। এ কাকে উদ্দীপনা করবে? উদ্দীপনা দেবে প্রোথোরাসিক গ্রন্থিকে। গেল। চলো প্রোথোরাসিক গ্রন্থি বলো তো প্রো মানে কি? নিষ্ক্রিয় বা আদি। গেমিং প্রো না কিন্তু। আর দেখো থোরাক্স মানে কি? বুক বা বক্ষ। ক্লিয়ার? তাহলে প্রোথোরাসিকোট্রপিক হরমোন কারে উদ্দীপ্ত করছে? প্রোথোরাসিক গ্রন্থিকে। এখন এই গ্রন্থি ক্ষরণ করবে সে বিখ্যাত হরমোন, তার নাম এগডাইসন হরমোন, যেটা কিনা মোল্টিংয়ে সহায়তা করে। তাহলে প্রোথোরাসিক গ্রন্থি কোন হরমোন ক্ষরণ করবে? এগডাইসন। আচ্ছা খেয়াল করো প্রোথোরাসিক, থোরাক্স মানে কি? বক্ষ। তাহলে এটা অবস্থান করবে কোথায়? অগ্রে বক্ষে। কোন বক্ষে? অগ্রবক্ষে। অগ্রবক্ষে মানে বুকে অবস্থান করবে। এবং এই হরমোনটাই মূলত কিসে সহায়তা করবে? মল্টিং। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এইটা। তাহলে বলো এগডাইসন হরমোন কি করে? মল্টিং করে। মল্টিং হয় কতবার? 5 বার। 2টা মল্টিংয়ের মধ্যবর্তী দশাকে ডায়াপোজ না ইনস্টার? ইনস্টার। সময় লাগে কয় মাস? 2 মাস। এছাড়া দেখো ফলে দেহের টিস্যুর কি ঘটতে থাকে? আচ্ছা নিম দশা 1 2 3 4 5 যেটাই বলে না কেন, নিম যত দশা বাড়বে আস্তে আস্তে আর বড় হবে না, এর জন্য বৃদ্ধি হইতেছে। চলো কর্পোরা অ্যালাটা, গুরুত্বপূর্ণ জিনিস। কর্পোরা অ্যালাটা, এখানে 2টা হরমোন আগে একটু দাগাও। দেখো লেখা হচ্ছে জুভেনাইল হরমোন আর একটা লেখা হচ্ছে গোনাডোট্রপিক হরমোন। বলো তো ট্রপিক মানে কি? উদ্দীপক বা উদ্দীপনা। উদ্দীপক বা উদ্দীপনা। আচ্ছা গোনাড মানে কি? গোনাড পারবা কেউ? এনিওয়ান আইডিয়া? গোনাড মানে প্রজননতন্ত্র, হয় শুক্রাশয় অথবা ডিম্বাশয়। তাহলে গোনাড মানে কি? প্রজননতন্ত্র। তাহলে গোনাড মানে কি? প্রজননতন্ত্র। তাহলে দেখো গোনাডোট্রপিক মানে গোনাড, দেখো ইংরেজির নাম হচ্ছে GONAD। গোনাড মানে কি হইতে পারে? প্রজননতন্ত্র, মানে হয় শুক্রাশয়, পুরুষদের হলে শুক্রাশয় বা জননাঙ্গ, যেটা শুনছো না জননাঙ্গ, আর একটা হচ্ছে কি ডিম্বাশয়, আর একটা কি ডিম্বাশয় হয়েছে জায়গাটাতে। মানে গোনাড মানে হচ্ছে জননাঙ্গ, গোনাডের সহজ জননাঙ্গ। তাহলে গোনাডের সহজটা কি হবে? জননাঙ্গ। আচ্ছা তারপরে দেখো কর্পোরা অ্যালাটা। তাহলে বলো কর্পোরা অ্যালাটাই আমি এখানে কয়টা হরমোনের কথা বলছি? জুভেনাইল হরমোন আর একটা কি গোনাডোট্রপিক হরমোন। এখন একটু মনোযোগ দাও আর কি। দেখো জুভেনাইল শব্দের অর্থ কিশোর কিশোরী, মানে বাচ্চা, সহজ ভাষায় বলতে গেলে বাচ্চা। তাহলে জুভেনাইল সহজ ভাষায় বলতে গেলে কাকে বোঝানো হবে? কিশোর কিশোরী বা বাচ্চাদের। কিশোর কিশোরী বা বাচ্চাদের। তাহলে তুমি বলো তো বাচ্চা অবস্থা কোনটা, পূর্ণাঙ্গ নাকি নিম্ফ? নিম্ফ। এই জন্য দেখো লেখা হচ্ছে নিম্ফ দশায় ক্ষরিত হবে জুভেনাইল হরমোন।
তাহলে প্রশ্ন আসবে জুভেনাইল হরমোন খরিত হবে কোন দশায়? নিম দশায়। আচ্ছা, গোনাড মানে তো প্রজননতন্ত্র। যে বাচ্চা জন্মগ্রহণ করছে আজকে তার তো প্রজননতন্ত্র সুগঠিত না, প্রজননতন্ত্র সুগঠিত হয় পূর্ণাঙ্গ বয়সে গেলে, তাই না? তাহলে তুমি বলো গোনাডোট্রপিক হরমোন এটা খরিত হবে নিম দশায় নাকি পূর্ণাঙ্গ প্রাণীতে? দেখো, তাহলে প্রাপ্তবয়স্ক ঘাসফড়িংয়ের কর্পল এলাটা থেকে খরিত হবে গোনাডোট্রপিক হরমোন। আর গোনাডোট্রপিক হরমোন মূলত কি তৈরি করবে? জননাঙ্গের পরিণতি ঘটায়। জননাঙ্গে কি ঘটায়? পরিণতি ঘটায়। তাহলে বলো জুভেনাইল মানেই তো শিশু কিশোর বা বাচ্চা, তাহলে জুভেনাইল হরমোন ক্ষরণ হবে কোথায়? নিম দশায়। কোন দশায়? নিম দশায়। ওকে। আর প্রাপ্তবয়স্কদের ক্ষরণ হবে কোনটা? গোনাডোট্রপিক হরমোন। এই গোনাড মানে কি? জননাঙ্গ। আবার বলো গোনাড মানে কি? গুড, শেষ। চলে আসো এরপরে যে জায়গাটা থেকে ভুল হবে তোমাদের, কর্পোরা কার্ডিয়াকা। আচ্ছা বলো, কার্ডিয়াকা কথাটা আসে কার্ডিয়াক থেকে, তাহলে কার্ডিয়াক মানে কি বলো তো? হৃৎপিণ্ড। কার্ডিয়াক মানে কি? পিণ্ড। তাহলে তোমরাই বলো কর্পোরা কার্ডিয়াকা কোথায় অবস্থান করবে? হৃৎপিণ্ডে। ভুলটা এইখানেই, ঝামেলাটা এইখানেই। খেয়াল করো, কর্পোরা কার্ডিয়াকা এটা মূলত অবস্থান করে তার মস্তিষ্কের পেছনে গ্রাসনালীর পাশে। মস্তিষ্কের পেছনে খাদ্যনালী থাকে তার, মানে গ্রাসনালী। তাহলে কর্পোরা কার্ডিয়াকা, নামে কার্ডিয়াকা, আমরা জানি কার্ডিয়াক মানে হৃৎপিণ্ড, তাহলে এখানে কেন হৃৎপিণ্ড আসলো না? খেয়াল করো যেটা বলি, কর্পোরা কার্ডিয়াকা অবস্থান করবে মস্তিষ্কের পেছনে গ্রাসনালীর পাশে, মানে খাদ্যনালীর পাশে। কিন্তু এর নাম কার্ডিয়াকা হওয়ার কারণটা হচ্ছে এখান থেকে যে হরমোনগুলো খরিত হয়, এই হরমোনটা ঘাসফড়িংয়ের কার্ডিয়াক চক্রের উপরে নিয়ন্ত্রণ করে, মানে ঘাসফড়িংয়ের হৃদস্পন্দন নিয়ন্ত্রণে সহায়তা করে এই কর্পোরা কার্ডিয়াকার হরমোন। কর্পোরা কার্ডিয়াকার, দ্যাটস ওয়াই নাম হয়েছে কর্পোরা কার্ডিয়াকা। বাট এটা অবস্থান করে কোথায়? মস্তিষ্কের পেছনে। মস্তিষ্কের পেছনে। এখন কার্ডিয়াকা দেখেই হৃৎপিণ্ড দিও না, বরঞ্চ কর্পোরা কার্ডিয়াকা অবস্থান করে মস্তিষ্কের পেছনে গ্রাসনালীর পাশে নিয়ন্ত্রণ করে ঘাসফড়িংয়ের হৃদস্পন্দন, নিয়ন্ত্রণ করে ঘাসফড়িংয়ের হৃদস্পন্দন। দ্যাটস ওয়াই এটার নাম কার্ডিয়াকা। আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি জিনিসটা? তাহলে আসো খেয়াল করে দেখো, এটা অবস্থান করতেছে কোথায়? মস্তিষ্কের পশ্চাৎভাগে। কার দুই পাশে? গ্রাসনালীর দুপাশে। তাহলে দেখছো লেখা আছে কর্পোরা কার্ডিয়াকা, কার্ডিয়াকা শুনেই মাথা মনে হচ্ছে আরে ভাই এটা তাহলে তো হৃৎপিণ্ডের কাছে, কিন্তু না, এটা অবস্থান করতেছে মস্তিষ্কের পেছনে গ্রাসনালীর পাশে। আর এর তৈরি হরমোন কাজ করবে কার্ডিয়াকের উপরে। দ্যাটস ওয়াই কি কর্পোরা কার্ডিয়াকা। চলে আসো, এখান থেকে খরিত হচ্ছে গ্রোথ হরমোন। শুধু গ্রোথ হরমোন না, আরও অনেক ধরনের হরমোন আছে যেগুলো কার্ডিয়াক সাইকেলের উপরে কাজ করবে বা তাদের হৃৎপিণ্ডের উপরে কাজ করবে। ওকে, বৃদ্ধি হরমোন, গ্রোথ হরমোন কিসে সহায়তা করবে? তাহলে চলো হরমোন নিয়ে আমি একটা জাস্ট তোমাদের ছোট্ট একটি দিয়ে দিই, অনেক বেশি না, ছোট্ট জিনিস, বাট কিন্তু দেখো বহুত কিন্তু পেঁচালো। তাহলে বলো অন্তঃক্ষরা গ্রন্থি কয় ধরনের? 4 ধরনের। প্রথমটা কি? ইন্টারসেরেব্রাল গ্রন্থি কোষ, প্রোথোরাসিক গ্রন্থি, কর্পোরা অ্যালাটা, কর্পোরা কার্ডিয়াকা। ইন্টারসেরেব্রাল থেকে আসলে একটা প্রোথোরাসিক ও ট্রপিক হরমোন, যেটা নিজে কাজ করে না, উদ্দীপনা জাগাইতেছে প্রোথোরাসিক গ্রন্থিকে। প্রোথোরাসিক গ্রন্থি স্টার চিহ্ন দেবা, সবচেয়ে গুরুত্বপূর্ণ হরমোন ঘন করে, নাম করে কি? একডাইসন। আবার বলো কি নাম? একডাইসন কিসে সহায়তা করে? মল্টিং। একডাইসন কিসে সহায়তা করে? গেল। এরপরে দেখো কর্পোরা কার্ডিয়াকা না কর্পোরা অ্যালাটা? আচ্ছা, অ্যালাটা ক্ষরণ করে কয়টা হরমোন? 2টা, জুভেনাইল আর গোনাডোট্রপিক। জুভেনাইল কোন অবস্থায়? নিম দশায়। আর গোনাডোট্রপিক হরমোন কোন দশায়? শেষ। কর্পোরা কার্ডিয়াকা, নাম কার্ডিয়াকা, বাট অবস্থান করে মস্তিষ্কের পেছনে গ্রাসনালীর পাশে। এটা কোন হরমোন? গ্রোথ হরমোন। কোন হরমোন? শেষ। দেখবে যে পরীক্ষাতে যতই পেঁচায় দিক আর তোমারে আটকানো সম্ভব না আর কি। বলো থোরাক্স মানে কি? বক্ষ। তাহলে প্রোথোরাসিক গ্রন্থি কোথায় থাকবে? ইন্টারসেরেব্রাল গ্রন্থি কোথায় থাকবে? আচ্ছা, কর্পোরা কার্ডিয়াকা, নাম কার্ডিয়াকা, বাট থাকবে কার পেছনে? মস্তিষ্কের পেছনে। কার পাশে? গ্রাসনালীর পাশে। শেষ, ডান, কমপ্লিট। এটাতে আসো দেখো, এখানে লেখা রয়েছে নিম দশা এবং পূর্ণাঙ্গ ঘাসফড়িংয়ের মধ্যে পার্থক্য। অলরেডি আমাদের পড়া শেষ। এখানে আমি 2 স্টার দিলাম, এটা তোমরা একবার জাস্ট রিডিং দিয়ে নিবা। 2 স্টার, আচ্ছা 3 স্টার দেখো, জাস্ট রিডিং দিয়ে নিবা এটা। বাট একটা জিনিস দেখো, সেটা হচ্ছে নিম দশা আকারে বড় হবে নাকি ছোট হবে? ছোট। পূর্ণাঙ্গ ঘাসফড়িং বড়। নিম দেখতে ফ্যাকাশে, বাট পূর্ণাঙ্গ ঘাসফড়িং কি? সবুজ। গুরুত্বপূর্ণ জিনিস দেখো, মোল্টিং। যারা ছোট আছে, ছোট থেকে তো বড় হয়, তাই না? কিন্তু যে একবার বড় হয়েছে সে কি আর বড় হওয়ার সুযোগ আছে? তাহলে নিম দশায় মোল্টিং ঘটে। কয়বার মোল্টিং হয়? 5 বার। বাট যে পূর্ণাঙ্গ হয়ে গেছে তার কি আর বড় হওয়ার সুযোগ আছে? মানে এদের কোনো মোল্টিং ঘটে না। এটা গুরুত্বপূর্ণ 2টা, এদের কোনো মোল্টিং ঘটে না। হয়েছে এটাতে? চলো এরপরের দিকে চলে আসে আর কি। দেখো ঘাসফড়িংয়ের অর্থনৈতিক গুরুত্ব, এটা অপরিসীম, এটা থেকে প্রশ্ন আসে না অ্যাজ ইউজুয়াল ভাবে। বাট এটা শস্যের ক্ষতি করতে পারে, শস্যের ক্ষতি করতে পারে। এরা বিভিন্ন ধরনের পোকামাকড়, এই পোকামাকড়গুলো বিভিন্ন শস্যকে খেয়ে ফেলে, শস্যের ক্ষতি করতে পারে। যারা খেয়ে ফেলে তাদেরকে বলা যায় মাইগ্রেটরি পঙ্গপাল। পঙ্গপাল মানেই খারাপ, এরা শস্য দানাকে নষ্ট করে ফেলে। এই জন্য এদের একটা নামও দেওয়া হচ্ছে, দেখো লোকাস্টা মাইগ্রেটোরিয়া। লোকাস্টা মাইগ্রেটোরিয়া। এরা মূলত বিভিন্ন ধরনের
যে ফসল থাকে সেটাকে খেয়ে ফেলে আর কি। খাদ্য হিসেবে বিভিন্ন দেশে যেরকম চিকেন ফ্রাই থাকে এরকম ঘাসফড়িং ফ্রাই বিক্রি করা হয় আর কি, খুবই ভালো আর কি এটাতে। এবং দেখো এখানে দেখো গ্রিক পঙ্গপাল গুঁড়া করে অনেকে কি বানিয়ে খায়, ময়দা বানিয়ে খায়। গুরুত্বপূর্ণ জিনিস, মেক্সিকো, জাপান এবং ফিলিপাইনে এরা মূলত জনপ্রিয় খাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। চলো, পরিবেশ বসবাসযোগ্য রাখতে এরা বিভিন্ন ধরনের উপকার করে, পরিবেশের উর্বরতা বাড়ায় অনেক ক্ষেত্রে। ওকে, এরপরে দিকে খেয়াল করি আর কি, দেখো সেটা হচ্ছে মাধ্যমিক পোষক হিসাবে মূলত ঘাসফড়িংয়ের পেটে দুইটা কৃমির প্রজাতি বসবাস করতে পারে, একটা চ্যাপ্টা কৃমি আর আরেকটা হচ্ছে আমাদের যে কৃমি হয় সেটা হচ্ছে গোল কৃমি। তাহলে চ্যাপ্টা কৃমি এবং গোল কৃমির মাধ্যমিক পোষক হিসেবে কাজ করে কে? ঘাসফড়িং। তাহলে ঘাসফড়িংয়ের পেটে দুই ধরনের কৃমি থাকতে পারে, কি কি? চ্যাপ্টা আর গোল। আবারও বলো, কি কি? চ্যাপ্টা কৃমি আর গোল কৃমি, চ্যাপ্টা কৃমি আর গোল কৃমি। তাহলে এই ছিল মূলত আমাদের আজকের এই লেকচারের টপিকটা।